তোমার মা বোন ব্যাগপত্র গুছিয়ে আজ দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমি চেষ্টা করছি আটকাতে, তবে ব্যর্থ। সাবধানে থেকো, ধরা পড়ে যেতে পারে বাপ ছেলে। ধ্রুব সেন্ড করলো। হ্যাঁ, ধরা পড়বো কেন? আমি কি চুরি করছি? বিয়ে করেছি, বউকে নিতে এসেছি। মা জেনে গেলে আরো ভালো। আমার বউকে শীঘ্রই ঘরে তোলার ব্যবস্থা করবেন তিনি। ফাহিম মাহবুব একটা কাদার ইমোজি দিলেন, লিখলেন, আর আমার উপর দিয়ে যে বন্যা সাইক্লোন খরা যাবে, তার দায়িত্ব কে নেবে বাবা? ধ্রুব রিপ্লাই দিল না, বরং মনোযোগ দিল ননির পুতুলকে দেখতে। মা কেন পৃথিবী জানুক, নিয়নিকা শেখ নামক রমণীটি তার বউ, মেজর ধ্রুব মাহমুদের মিসেস। নিনিকা ফট করে চোখ মেলে তাকালো। ধ্রুবের নজর তার দিকেই। এলোমেলো অগোছালো চুলগুলো ধ্রুবর বুকে লেপটানো, কিছুটা আটকে আছে শার্টের বোতামে। নিনিকা সেটা খেয়াল করলো না। উঠে বসতে গিয়ে চুলে ব্যথা পেল, পুনরায় শুয়ে পড়ল বক্ষে। ধ্রুব গম্ভীর স্বরে বলল, এত তাড়াহুড়ো কিসের? সবে তো 8টা বাজে, আর একটু থাকো। 10টার পর উঠে একসাথে ফ্রেশ হয়ে খাবো। নিনিকা প্রচন্ড জোরে চুল টেনে ছাড়িয়ে নিল। কিছু চুল ছিঁড়ে আটকে গেছে ধ্রুবর শার্টের বোতামে। ধ্রুব রেগে উঠে বসলো। শার্টের বোতাম থেকে চুলগুলো না ছুটিয়েই শার্টটাই খুলে ছুঁড়ে ফেললো বিছানার এক পাশে। খাট থেকে নেমে দ্রুতগতিতে এসে দাঁড়ালো ওয়াশরুমের দরজার সামনে। প্রায় চিৎকার করে বলল, তোমার সাহস কি করে হয় আমার বউয়ের চুল ছেঁড়ার? বের হয় স্টুপিড মেয়ে, তোমাকে আমি চাপটা করে ছাড়বো। বের হওয়া বলছি। নিনিকার মুখে ব্রাশ। কুলি করে সে আস্তে করে বলল, আমার চুল আমি যা ইচ্ছে তাই করবো, আপনার কি তাতে? তোমার চুল হলেও তা তোমার নয়, তোমার সব কিছু আমার। আমার বউয়ের চুল ছেঁড়ার সাহস কারো নাই, আর এই দুঃসাহস করার অপরাধে তোমাকে শাস্তি পেতে হবে। বের হও, এক্ষুনি বের হও। বিরক্তিতে নিনিকার চোখ মুখ শক্ত হয়ে গেল। ফ্রেশ হয়ে তবেই দরজা খুলে বের হলো। ধ্রুবকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ধ্রুব হাত টেনে ধরলো শক্ত করে। তীব্র ক্ষোভ নিয়ে বলল, বেশি করে ফেলছো না? আমি তোমার কে হই ভুলে যাও কেন? নিনিকা পূর্ণ চাহনিতে তাকালো। আপনারা পুরুষেরা নারীদের কি জড়বস্তু মনে করেন? পুতুল মনে হয় নারীদের? আপনাদের যা ইচ্ছে তাই করাবেন, নারীদের কোনো ইচ্ছে থাকতে পারে না? ধ্রুব এক মুহূর্ত থমকালো। নিনিকা বলতে লাগলো। কথা বলছেন না কেন? উত্তর নেই? ধ্রুব কেমন করে যেন তাকালো। তুমি ভুল বুঝছো। আমি তোমাকে একদমই পুতুল মনে করছি না। তবে তুমি সত্যি ননির পুতুল, তবে সেটা ভালোবাসার। আমি কখনোই তোমাকে জড়বস্তু বানাতে চাই না। আমি যেমন তোমার উপর অধিকার দেখাই, তেমনি তুমি আমার উপর অধিকার দেখাবে, ভালোবাসার অধিকার। আমি তোমার স্বামী নিনিকা। আমি তো আপনাকে ভালোবাসি না মিস্টার মেজর। অধিকার দেখানোর কথা তবে কেন আসছে? চির সত্য। সত্যি কথাটাই হজম করতে ধ্রুবর বড্ড কষ্ট হলো। আঘাত পেল মনে, কিন্তু মুখ স্বাভাবিক রাখলো। আজ ভালোবাসো না কাল বাসবে না, সেরকম কোনো সত্য নেই। মনে রেখো, তোমার আমার সম্পর্ক পবিত্র। পবিত্র সম্পর্কে ভালোবাসতে হয় না, ভালোবাসাটা হয়ে যায়। তুমি কিভাবে কখন আমাকে ভালোবেসে ফেলবে তুমি নিজেও বুঝতে পারবে না। দেখে নিও, এই মিস্টার মেজর তোমাকে বলছে। নিনিকা চুপ করে বিছানায় বসে রইল। ধ্রুব ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়ে খাবার নিয়ে এলো। ইচ্ছে ছিল দুজনে একসাথে বেরিয়ে যাবে, তারপর নাস্তা করবে, কিন্তু নিনিকা তার মুডটাই নষ্ট করে দিল। মেয়েটাকে সে কিভাবে বুঝাবে সে ভালোবাসতে শুরু করেছে? বেলা হতেই সোনালি রোদ উকি দিল দার্জিলিংয়ের আকাশে। পাহাড় পর্বত গাঢ় সবুজ, আকাশে শুভ্র মেঘ জমে আছে। নীল সাদা আকাশ সোনালি রোদে ঝলমল করছে। সুমিত্র ও তার দুজন ক্লাসমেট বসে আছে বিছানায়। তখনই দরজা ঠেলে ঢুকলো নিনিকা, চোখ মুখে মারাত্মক বিরক্তি। সুমিত্রা ঢোক গিলল। নিনিকা শান্ত কণ্ঠে শুধু বলল, তুই এটা একদম ঠিক করিসনি সুমিত্রা। আমি তোকে কখনো ক্ষমা করব না। নিনিকা ইয়ার। নিনিকা হাত দিয়ে থামিয়ে দিল। তোর কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। তুই যা করেছিস তার জন্য তোকে আমি কি কি যে করতে ইচ্ছে করছে তা তুই চিন্তাও করতে পারবি না। কিন্তু আমি দমে গিয়েছি, অসময়ে তোর সাহায্যটা পেয়েছি, কিন্তু সেই তুই আমায় যেটা থেকে বের করতে সাহায্য করলি সেটাতেই ঠেলে দিতে দুবার ভাবলি না? এমনটা কেন করলি সুমিত্রা? এই তোর বন্ধুত্ব? এটা আমার জন্য তোর গুরুত্ব? এই দিলি তার প্রতিদান? সুমিত্রা কেঁদে ফেলল। বিশ্বাস কর ইয়ার, আমি তোর খারাপ চাই না। আমি সবকিছু বুঝে তারপরে করেছি। প্লিজ করে বলিস না, প্লিজ মিনি, প্লিজ বল। নিনিকা শুনল না। লাগেজ নিজের হাতে নিয়ে বলল, তাকে আমার অ্যাড্রেসও তুই দিয়েছিস, কত কি করলি, কিন্তু
তোদের এসব প্ল্যান সাকসেসফুল হবে না। দেখ আমি কি করি, তোর এই মুখটা আমাকে দেখাস না। চলি। নিনিকা ট্রলি টেনে বেরিয়ে গেল। সুমিত্রা মুখ চেপে কাঁদতে লাগলো। সে তো নিনিকার ভালোর জন্য সব করেছে। নিনিকাকে কষ্টে দেখতে চায় না সে। তবে নিনিকা কেন বুঝলো না সুমিত্রা কিভাবে তার ক্ষতি হতে পারে, এমন কিছু করতে পারে? কিভাবে ভাবলো এটা নিনিকা? এই চিনল সুমিত্রাকে? নিনিকা উদ্ভ্রান্তের মতো ট্রলি টেনে নিয়ে যাচ্ছে। গেটের বাহিরে এক পা রাখার আগেই পেছন থেকে হুঙ্কার ছাড়লো ধ্রুব। এক পাও বাইরে রাখবে না মিসেস। যেভাবে গেটের বাইরে যাওয়ার দুঃসাহস করে হেঁটে গেছো, সেভাবেই হেঁটে পেছনে সরে এসো, নইলে খুব খারাপ হয়ে যাবে। নিনিকা পেছনে ঘুরলো না। কি খারাপ করবেন আপনি আমার? হ্যাঁ, কি বা করতে পারবেন আপনি? নিনিকা, তুমি যদি আর এক পা বাইরে রেখেছো, তবে এখন এই মুহূর্ত থেকে তুমি আর কখনো আমাকে দেখতে পাবে না। আমি দেখতে দিব না। নিনিকা বলতে চাইলো, আপনাকে না দেখলে আমি মরে যাব না। কিন্তু বলতে পারলো না। গলার কাছে এসে আটকে গেল। এক পা করে পিছিয়ে গিয়ে পিঠ লেগে গেল ধ্রুবর বুকে। ধ্রুব টলি নিজের হাতে নিয়ে নিল, আরেক হাতে জড়িয়ে ধরলো কোমর। নিজের বুক করা রুমের দিকে যেতে যেতে বলল, যেটা পারবে না সেটা করতে চাও কেন বলো তো মিসেস? পারবো না কেন? 100 বার পারবো। ধ্রুব ঠোঁট পাকিয়ে হাসলো। তুমি পারবে না মিসেস। এক রাত স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়েছো, প্রেমে তুমি পড়েছো নিশ্চিত। নিনিকা শ্বাসরুদ্ধ হয়ে পা মিলিয়ে হাঁটছে। মনে মনে কিছু কঠিন কথা বলার প্রস্তুতি নিচ্ছে, যাতে করে ধ্রুব ভাবে তার ভাবনাগুলো মিথ্যে। নিনিকা সে কখনোই প্রেমে পড়তে পারে না, কিন্তু আবারও তা গলায় এসে আটকে গেল। সকালেই ধ্রুবর মলিন মুখটা বারবার চোখে ভাসছে। তার কঠিন কথায় মানুষটা কি রকম আঘাত পেয়েছিল। নিনিকার নিজের প্রতি ক্ষোভ জন্মালো। সে কেন এসব ভাবছে? কেন ভাবছে সে? তার তো এখন ধ্রুবকে কিছু কঠিন কথা বলা উচিত। সে পারছে না। কেন? কেন পারছে না? ধ্রুব তাকে বিছানায় বসিয়ে নিজেও হাঁটু গেড়ে বসলো। নিনিকার দুহাত মুঠোয় নিল। তার কোনো দোষ নেই, সে তোমার বন্ধু, তোমার ভালো চেয়ে সব করেছে। তুমি তাকে হার্ট করে কথা বলেছ। যখন নিজের ভুল বুঝতে পারবে তখন সরি বলে দিও, কেমন? নিনিকা অবুঝ হলো কি? বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। ধ্রুব গালে হাত ডুবালো। তুমি কেন পালিয়ে এসেছিলে নিনিকা? নিনিকা অবাক হয়ে বলল, সুমিত্রা আপনাকে বলেনি? না নিনিকা, সে তোমার বন্ধু, তুমি বিশ্বাস করে তাকে বলেছ, সে কেন আমাকে বলবে? নিনিকা অনুতপ্ত হলো। সুমিত্রাকে বেশি বেশি বলে ফেলেছে সে। ধ্রুবর উদ্দেশ্যে বলল, সেটা আমি আপনাকে জানাতে চাই না। লিভ মি। তোমার নিষ্ঠুর রূপ অনেক কষ্টের মিসেস। তুমি রুড হয়ে গেছো, তার মানে সত্যিই কোনো কারণ আছে যা আমি জানি না। বলো মিসেস, কি জন্য এমন করলে? নিনিকা জোরে জোরে শ্বাস ফেলছে। ধ্রুব তাকিয়ে দেখছে তার বউ কিভাবে ফুসফুস করছে। যে কোনো সময় হামলে পড়বে ভাব। ঢোক গিলল সে। বলতে হবে না, শান্ত হও। যখন তোমার মনে হবে আমাকে তুমি নির্দ্বিধায় সব বলে দিতে পারবে, তখনই বলে দিও, কেমন? নিনিকা ঘাড় কাত করে সায় জানালো। ধীরে ধীরে সে ঠিক হয়ে গেল। ধ্রুব ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। তোমার শাশুড়ি সপরিবারে দার্জিলিংয়ে আসছেন নিনিকা। নিনিকা ভ্রু কুচকে বলল, তাতে আমার কি? তিনি নিশ্চয়ই পালিয়ে আসা বউকে আদর যত্ন করতে আসবেন না? ধ্রুব হেসে ফেলল। তিনি জানেন তার ছেলে সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং পালিয়ে আসা বউকে আদর যত্ন করতে আসার কোনো কারণ নেই। তিনি জানেন না তার ছেলে বিবাহিত। ছেলে বিয়ে করেছে, মা জানবে না কেন? মজা নিচ্ছেন? ভাবছেন আপনার মায়ের সামনে উপস্থিত করে অপমান করাবেন? তুমি 4 লাইন বেশি বুঝো কেন? সে বিদেশ ছিল আমার বোনকে নিয়ে, মামারা বিদেশে সেটেল, সেজন্য বিয়ের ব্যাপারটা সে জানে না। বাবা কাউকে জানাননি। তিনি চেয়েছিলেন তোমার আমার বিয়েটা তোমাদের বাড়িতে ঘরোয়াভাবে হয়ে যাবে, তারপর মা এলে তাকে জানিয়ে অনুষ্ঠান করা হবে। আসলে আমারও তখন বিয়ের ইচ্ছে ছিল না, এক প্রকার বাবা জোর করাতে কবুল বলেছি। ও। আমার নানু বাড়ি কিন্তু ইন্ডিয়াতে নিনিকা, তুমি জানো আমার জন্ম ইন্ডিয়াতে, নানু বাড়িতে। নিনিকা চুপ করে শুনছে। ধ্রুব বলতে লাগে, আমার মা ইন্ডিয়াতেই বড় হয়েছেন, সেজন্য ইন্ডিয়ার প্রতি টান বেশি তার। প্রতি বছরই ঘুরতে আসেন। মা বাবার প্রেমটা কিন্তু ইন্ডিয়াতেই হয়েছিল জানো। তারপর বাংলাদেশ টু ভারত বিয়ে। নানামশাই মারা যাওয়ার পর মামারা বিদেশে সেটেল হয়ে গেছেন। মা সেখানে মাঝে মধ্যে যান মা ভাইকে দেখতে, তারাও বাংলাদেশে আসেন মাঝে মধ্যে। ভালো তো। তুমি জানো আমার। না বলে জানবো কি করে? ধ্রুব চোখ পাকালো। চুপচাপ শুনবে। নিনিকা মাথা নাড়ালো।
আমার নানু সেনাবাহিনীর জব করতেন। বাবাকে তিনি পছন্দ করতেন অনেক। সীমান্তে তাদের আলাপ হয়। বাবা নানু বাড়িতে আসা যাওয়া করতেন মাঝে মধ্যে। তারপরই মাকে তার ভালো লাগে, প্রেম হয় দুজনের। কিন্তু বিয়েটা করতে অনেক কষ্ট করতে হয়। আমার নানু মেয়েকে এত দূরে বিয়ে দিতে নারাজ ছিলেন, কিন্তু মায়ের পাগলামের জন্য রাজি হয় শেষে। তারপর ব্যাস, তাদের বিয়ে হয়। আমি জন্ম নেই। আমার যখন 12 বছর, তখন আমার একটা বোন হয়, নাম ফারিন। তুমি দেখোনি তাকে, তবে আজ দেখাবো। নিনিকা উঠে দাঁড়ালো, দরজা ঠেলে যেতে যেতে বলে, আশেপাশে ঘুরে আসছি। ধ্রুব চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল। তার একটু ঘুম ঘুম পাচ্ছে। এই রমণীকে সে পরে দেখে নিবে। ধ্রুবের ঘুমটা দীর্ঘ হলো। বেলা গড়িয়ে বিকেল হলো। নিনিকা তখন হোটেলের দিকেই ফিরে আসছে। পরনে হাঁটুর নিচ পর্যন্ত একটি স্কার্ট ও টি শার্ট, পায়ে সাদা কেটস, মাথার টুপিটা হাতে। সে যখন রোদের তাপ থেকে বাঁচতে হোটেলের দিকে অগ্রসর হচ্ছে, তখন হোটেলের গেটের কাছে সে থামে একটি ট্যাক্সি। নিনিকা একটু পিছিয়ে যায়। তার হাঁটার গতি ধীর ছিল, না হলে সে এতক্ষণে ট্যাক্সির নিচেই চাপা পড়ত। গাড়ি থেকে নামলেন স্কার্ট, শার্ট ও গলায় ওড়না পেঁচানো একজন মধ্যবয়সী মহিলা। তার পায়েও কেটস, ঠোঁটে লিপস্টিকের আস্তরণ, চোখে রোদ চশমা। মহিলাটির বয়স বোঝা দুষ্কর, তবে তাকে দেখতে একদমই মন্দ লাগছে না। নিনিকা বুঝলো তিনি তার মতোই ঘুরতে এসেছে। সে যখন ট্যাক্সিকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই মহিলাটি তাকে ডাকলেন। সে এগিয়ে এসে দাঁড়ালো। মহিলাটা ঠোঁট নাড়ালো। সোনা মেয়ে, এখানে সবচেয়ে ইনক্লুসিভ হোটেলের নাম বলতে পারবে? নিনিকা না করলো। সে প্রথমবার এসেছে, কিছুই জানে না, চিনে না। মহিলাটা তার উত্তর পছন্দ হলো না। জানো না কেন? তুমি জানো এখানকার সবচেয়ে ভালো হলো মাউন্টেন ভিউ রুম। নিনিকা বলল। আপনি নিজে যখন জানেন, তবে আমায় জিজ্ঞেস করছেন কেন? তুমি তো ভারী বেয়াদব। নিনিকা চোখ মুখ কুঁচকে তাকালো। আপনি আজাইরা প্রশ্ন করে এই রোদের মধ্যে আমাকে শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছেন। মহিলাটা রেগে বোম হয়ে গেলেন। তখন গাড়ির পেছন থেকে ব্যাগপত্র নিয়ে বের হয়ে এসে দাঁড়িয়েছেন একজন পুরুষ। নিজের বউকে ফুসফুস করতে দেখে চমকে গেলেন। আরও চমকে গেলেন সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে। মেয়েটা এখানে কি করছে? সূর্য নিবু নিবু, গোধূলির কিঞ্চিত আলো জানলার ফাঁক গলিয়ে এসে পড়ছে ধ্রুবর চোখে মুখে। সে পিটপিট করে চোখ মেলল। আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান বুঝতে চেষ্টা করলো। কিছু সেকেন্ড পর সব মনে পড়ে গেল। রুমে সে ব্যতীত অন্য কারো অস্তিত্ব নেই। মন কেমন করে উঠল। তার মিসেস তো বলেছিল আশেপাশে ঘুরে ফিরে আসবে, তবে ফিরল না যে। ধ্রুব উদ্ভ্রান্তের মতো ছুটল। এক দৌড়ে এসে থামলো গেটের বাহিরে। ওই তো তার মিসেস সামনে দাঁড়ানো কারোর সাথে কিছু নিয়ে কথা বলছে। সে এগিয়ে এলো আরো। ধীরে ধীরে মহিলাটার মুখ তার কাছে স্পষ্ট হতেই চমকে গেল। লুকিয়ে গেল গেটের কোনায়। কোনার ফাঁক দিয়ে পিটপিট করে দেখতে লাগলো তার মিসেস কোমরে হাত রেখে কথা বলছে। ঝগড়া করছে নাকি? ধ্রুবর মাথায় হাত। শেষে কিনা শাশুড়ি বৌমার প্রথম সাক্ষাৎটাই ঝগড়া দিয়ে শুরু। পেছন থেকে ফাহিম মাহবুব বারবার স্ত্রীকে টানছেন, কিন্তু ধারা কোনো কথাই শুনছেন না। থেমে নেই নিনিকাও। কোথাকার কে তাকে এভাবে ছাড়বে আর সে চুপচাপ বোকার মতো শুনে যাবে? তা তো হতে পারে না। তাদের ঝগড়ার মাঝে ঘুমো ঘুমো চোখ খুলতেই চেষ্টা করতে ট্যাক্সি থেকে নেমে এলো একটি মেয়ে। হাই তুলতে তুলতে নিজের বাবাকে বলল, তুমি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ঝগড়া দেখো পাপা। মাম্মাপ ঝগড়া এত সহজে থামবে না, সুতরাং শুধু শুধু টানাটানি করে সময় নষ্ট করো না। ফাহিম মাহবুব অসহায় চোখে তাকালেন। ফারিন তখনও চোখ ভালো করে খুলতে পারছে না। ট্যাক্সির ভাড়া দিয়ে বিদায় করো তো, বেচারা ড্রাইভার নিশ্চয়ই বিরক্তি হচ্ছে। আর তুমি আমাকে ডাকোনি কেন? আমাকে ফেলে চলে যেতে চাইছিলে নাকি? ফাহিম মাহবুব অসহায় কণ্ঠে বললেন, তোমাকে ডাকার সুযোগই তো পাইনি। তোমার মা যেভাবে ঝগড়া করছে মনে হয় না রাতের আগে থামবে। ফাহিম মাহবুব ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিলেন। ফারিন বাবার এক হাত জড়িয়ে ধরে ঝগড়া দেখতে লাগলো। দুনিয়া ভেসে যাওয়ার মতো আফসোস করে বলল, এই মুহূর্তে পপকর্নের খুব অভাব বোধ করছি পাপা। তুমি আশপাশ থেকে পপকর্ন আনতে পারবে? ফাহিম মাহবুব কাঁদো কাঁদো গলায় বললেন, পপকর্ন তোমাকে পরে খাওয়াবো লক্ষ্মী মা আমার। পায়েল, তোমার মাকে থামাও। ফারিন হেসে ফেলল। এমন অসম্ভব কাজ আমার দ্বারা সম্ভব নহে পিতাজি। ধ্রুব আড়াল থেকে অগ্নি চোখে নিজের বাবাকে দেখছে। পকেট থেকে ফোন বের করে মেসেজ দিল, তুমি কি ঝগড়া থামাবে, নাকি আমি বেরিয়ে এসে বলে দিব তুমি আমাকে কিভাবে বিয়ে করেছো? ফাহিম মাহবুব মেসেজের শব্দ ফোনে বের করলেন।
তার গুণধর পুত্রের হুমকিতে শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। রিপ্লাই দিলেন, তুমি তোমার বউকে টেনে নিয়ে যাও বাবা, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, তবে সাবধান, মুখে মাস্ক পরে নিও। ধ্রুব সাথে সাথেই সিন করলো। ম্যাক্স তো পেল না, তবে পকেট থেকে রুমাল বের করে মুখ ঢেকে নিল। দ্রুত গতিতে বাপ বেটা দুদিকে এগিয়ে এলেন। ধারার আগে কিরমির করে বলল, ছেড়ে দাও আমাকে। ওই পুচকে মেয়েটাকে আমি দেখে নিব। ফাইন, চিনি না ও আমায়। তোমাকে কতবার বলেছি ছেলেটাকে বিয়ে করাবো। আজ একটা বউ থাকলে আমার হয়ে ঝগড়া করতে পারতো। তুমি আর তোমার মেয়ে তো অকর্মা। মেয়েটার কত বড় সাহস, বাবা মা শিক্ষা দিতে পারেনি, বেয়াদব মেয়ে। ফাহিম মাহবুব মনে মনে প্রার্থনা করলেন, এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ, আর জীবনেও এই মহিলাকে লুকিয়ে কিছু করব না। ধ্রুব নিনিকাকে টেনে নিয়ে যেতে না পেরে কাঁধে তুলে নিয়েছে। নিনিকা একা ধারে রাগে ধ্রুবর পিঠে কিলঘুষি দিচ্ছে, রেগে বলেই চলেছে, অকর্মা লোক বউয়ের হয়ে ঝগড়া না করে পালিয়ে যাচ্ছে। আমার কপালে এমন ভীতু লোক জুটলো কেন? আপনি না মেজর, বউয়ের সাপোর্ট হতে পারেন না তো কিরকম স্বামী আপনি? আমি আপনার সংসার করবো না, ছাড়ুন আমায়। ধ্রুব হোটেলের রুমে এসে দরজা লক করে নিনিকাকে খাটে বসিয়ে তবেই থামে। নিনিকা তখন ফুসফুস করছে। ধ্রুব প্রস্তুত হলো, তার বউ এখন তার উপর রাগ ঝাড়বে নিশ্চিত। তাই হলো। নিনিকা চুলের মুঠি ধরলো শক্ত করে, টানতে টানতে ছিঁড়ে ফেলবে অবস্থা। আপনি আমায় কেন নিয়ে এসেছেন? ওই মহিলার কত বড় সাহস আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে। ওই মহিলা কি জানে আমি কিভাবে বড় হয়েছি? জানে না তো, কত বড় সাহস তার। ধ্রুব নিনিকাকে ধরতে চেষ্টা করলো, কিন্তু নিনিকা ধরা দিতে নারাজ। মাঝে মধ্যে নিজের চুল খামছে ধরছে, বিছানার বালিশ কাঁথা সব ফেলছে নিচে। ধ্রুব জোর করে চেপে ধরলো। নিনিকা কাঁদছে। কাঁদতে কাঁদতে অসহায় কণ্ঠে শুধালো, আমার কি দোষ মেজর? সবাই কেন আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলে? কেন বলে? আমার ভালো লাগে না মেজর, একদম দম বন্ধ লাগে আমার। কোনো কিছু ভালো লাগে না। যা বলার আমাকে বলবে। ওরা কেন বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে? কেন? নিনিকা শব্দ করে কাঁদছে। ধ্রুবর নিজেকে অসহায় লাগছে, শক্ত করে বুকে জড়িয়ে নিয়েছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, কাঁদে না, সে হয়তো বুঝতে পারেনি। দেখবে একদিন তোমাকে যখন বুঝতে পারবে তখন কাছে টেনে নেবে। মন খারাপ করে না মিসেস? নিনিকা নাক টানতে টানতে বলল, সে কেন আমাকে কাছে টেনে নিবে? আমি চাই না এইসব পাবলিকদের সাথে কখনো দেখা হোক। ধ্রুব কিচ্ছু বলল না। সত্যি কথা বললে নিনিকা এবার সত্যি সত্যি চুল ছিঁড়ে ফেলবে তার। তবে সে বুঝতে পেরেছে তার বউয়ের নিজের মা বাবাকে নিয়েই কোনো সমস্যা আছে। সেটা সে আগেই আন্দাজ করেছে নিনিকার বাবা আর নিজের বউয়ের প্রতি ব্যবহার দেখে। কিন্তু গভীরে কি কি সেটা নিনিকার থেকে জানতে হবে। তার বউয়ের সাথে কেউ কোনো অন্যায় করে থাকলে সে ছাড় দিবে না, এক চুলো না। নিনিকা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। দরজায় কেউ টোকা দিচ্ছে। ধ্রুব নিনিকাকে শুয়ে দিল। দরজা খুলতেই সুমিত্রা উত্তেজিত হয়ে বলল, এমনিতে কেমন আছে ভাইয়া? এক মহিলাকে দেখলাম কেমন চিৎকার করে রিসেপশনে এসে দাঁড়িয়েছে, আর বলছে কে যেন তার সাথে বেয়াদবি করেছে। আমার ক্লাসমেটরা তখন বলল মেয়েটা নাকি নিমিকা। তারা আমাকে বলেছে, তারা আমাকে বলতেই আসছিল, তখনই আপনি ওকে নিয়ে চলে এসেছেন। ও ঠিক আছে তো ভাইয়া? মেয়েটা মা বাবা নিয়ে কথা শুনতে পারে না, ও অনেক কষ্ট পেয়েছে নিশ্চয়ই। বলুন না, ও ঠিক আছে তো? ধ্রুব ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। রিল্যাক্স, আপনার বান্ধবী ঠিক আছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে সকালের আগে উঠবে না হয়তো। সুমিত্রা বিছানায় ঘুমানো নিনিকাকে দেখে নিল, তারপর বিদায় নিল। বলে গেল সে সকালে এসে দেখে যাবে। যতই নিনিকা রেগে থাকুক, মেয়েটা তার দিক থেকে ঠিকই আছে। সে নিজেও ওই অবস্থায় থাকলে একই ব্যবহার করত। ধ্রুব দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢুকলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়নি তার। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো। আজ না হয় খাওয়াই না থাক দুজন। এই ধ্রুব বুকে স্থান দিল তাকে, কপালে দীর্ঘ চুম্বন করলো, ফিস ফিস করে বলল, তোমার জন্য বালিশ নিষিদ্ধ করেছিলাম মিসেস, তবে তুমি মাঝে মধ্যে বালিশে মাথা রাখতে পারো, কিন্তু যখন আমি কাছাকাছি থাকবো তখন রাখতে পারবে না, মনে থাকবে? ঘুমন্ত নিনিকার থেকে উত্তর এলো না। জেগে থাকলে সে কি করত? হয়তো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কঠিন একটা কথা ছুড়ে দিত ধ্রুবর উদ্দেশ্যে। এমনই ধারণা করে নিল ধ্রুব। গভীর রাত।
নিস্তব্ধ বারান্দায় একা বসে আছেন রমজান শেখ। একের পর এক সিগারেট টেনেই চলেছেন প্রায় 2 ঘন্টা ধরে। চোখগুলো অন্ধকার তারাবিহীন আকাশে নিবদ্ধ। আকাশে চাঁদও নেই। নিস্তব্ধতার মধ্যে রমজান শেখ একা, একলা। তার বুক ছিঁড়ে বের হচ্ছে দীর্ঘশ্বাস। আজ আষাঢ়ের 15 তারিখ। এই তারিখ কারো জন্ম তারিখ নয়, কারো মৃত্যু তারিখও নয়, কারো বিবাহ তারিখও নয়। এই তারিখটা তার জীবনটা কলুষিত করার তারিখ। আজকের এই তারিখে এমনই একটি রাতে তার জীবনটা বদলে গেছিল। তিনি বেছে নিয়েছিলেন ঘৃণা, নিজের প্রতি ঘৃণা, পুরো বিশ্বের পুরুষ সমাজের প্রতি ঘৃণা। এত ঘৃণা রমজান শেখ কাউকে করেনি যতটা না নিজেকে করেন। তার ঘৃণা হয় পুরুষ সত্তার প্রতি। মাঝে মধ্যে ইচ্ছে করে পুরুষালী অঙ্গ ক্ষত বিক্ষত করে দিতে। কেন তিনি পুরুষ হলেন? কেন তাকে এই ঘৃণা সত্তা নিয়ে জন্ম নিতে হলো? পুরনো স্মৃতিগুলো আবছা হয়ে ধরা দিল চোখে। তার চোখ গরম হয়ে টুপটাপ করে অশ্রু বিসর্জন দিল। রমজান শেখ বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠলেন। বড্ড ঘৃণা মিশ্রিত কণ্ঠে উচ্চারণ করলেন বিষ বাক্য। পৃথিবীর সবাই জানুক, পুরুষদের মতো ঘৃণ্য কেউ হতে পারে না। আমি পৃথিবীকে জানাবো নিজের এই পুরুষ সত্তার প্রতি তীব্র ঘৃণা আমার। সবার ঘৃণা জন্মাক আমার প্রতি, আমার এই পুরুষ সত্তার প্রতি। আচমকা তিনি হুহা করে হেসে উঠলেন। একা একাই বিড়বিড় করলেন, আমি চাই সবাই পুরুষদের ঘৃণা করুক। নিনি, মা আমার, তুমিও ঘৃণা করো, তীব্রভাবে ঘৃণা করো। পুরুষদের কখনো আপন ভাববে না। আই এম সাকসেসফুল ডেয়ার। তোমার বাবা সাকসেস। তুমি আর সত্যি পুরুষদের অবিশ্বাস করো। নিনিকা আমার মেয়ে, তুমি কখনো পুরুষদের মায়ায় আটকাবে না। শুনেছ মা আমার? বাবা ইচ্ছে করে পাসপোর্টের লকারের চাবিটা তোমার মাকে দেখিয়ে দিয়েছিলাম। তোমার বাবা জিতে যাচ্ছে মা, তুমি কখনোই পুরুষদের বিশ্বাস করবে না মা। তোমার বাবা যা সহ্য করেছে তুমি তা কখনোই সহ্য করবে না। পুরুষদের প্রতি তীব্র ঘৃণা জন্মাক তোমার, ঠিক তোমার মায়ের মতো। বুঝলে মা আমার? নিনিকা, তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আকাশে চাঁদ ওঠেনি, তারাগুলো ছুটি নিয়েছিল মনে হয়। আমার ননির পুতুলের আগমনে তারা খুশি হয়নি, যেমনটা খুশি হয়নি আমি। তোমাকে তো বড় হলে কোনো না কোনো পুরুষের সাথে জড়িয়ে দিতে হতো মা। বাবা তা কি করে পারতাম? বাবার প্রতি খুব ক্ষোভ না তোমার? বাবা যা করেছে তোমার ভালোর জন্যই করেছি মা। করেছি বলেই তো তুমি পুরুষদের থেকে দূরে দূরে থাকো। বাবা তোমাকে বড্ড বেশি ভালোবাসে মা, বাবাকে ক্ষমা করো। রমজান শেখ উঠে দাঁড়ালেন। বিড়বিড় করতে করতেই বিছানায় বসলেন। ড্রিম লাইটের আলোয় মিথিলার ঘুমন্ত মুখটা দেখে যাচ্ছে। শরীরে কাপড়ের ছিটে ফোটাও নেই। অঙ্গে রমজান শেখের অত্যাচারের পরিচয় বহন করছেন এই মুহূর্তে। রমজান শেখের ঘৃণ্য পুরুষত্ব জেগে উঠল। ক্লান্ত ঘুমন্ত মিথিলার উপর হামলে পড়লেন আবারও। আচমকা আক্রমণে মিথিলা ভয় পেয়ে গেলেন। কিছু বলতেও পারলেন না। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল দুঃখের অশ্রু। চোখ বুঝতে বুঝতে দেখে নিলেন তারও রমজান শেখের প্রথম রাত, বাসর রাত। মানুষটা সেদিন তার হাত ধরেছিল শক্ত করে, বুকে জড়িয়ে বলেছিল, আমার একটি ননির পুতুল চাই, বুঝলে? তাকে আমি তুমি মিলে ভালো রাখবো। সে হবে আমার মেয়ে, নিনিকা শেখ। মিথিলা তখন হেসে ফেলেছিলেন। বাসর করার আগেই মেয়ের নাম ঠিক করে ফেলে শেখ বাবু। আর কল্পনায় কিছু ভাসল না। কানে শুধু ভেসে এলো রমজান শেখের বিড়বিড় করা বলা, পুরুষদের আমি ঘৃণা করি কথাটি। কথার সাথে সাথে মিথিলার কষ্ট বাড়ছে। কিসের রাগ মিটায় লোকটা তার উপর? কিসের এত ঘৃণা পুরুষদের প্রতি? কেন তার শেখবাবু বদলে গেল? তার সুখের সংসার কার্যে কুনজর লেগেছিল, সব কিছু ধ্বংস করে দিল। মিথিলা মুখ এগিয়ে আনলেন রমজান শেখের কানের কাছে। ফিস ফিস করে বড্ড দুঃখী কণ্ঠে বললেন, ভালোবাসারা আজ বুকের ভিতর কুমড়ে মরে শেখ বাবু। তারা মুক্তি পেতে চায়, ছড়িয়ে ছিটিয়ে পড়তে চায় আপনার তরে। আপনি কেন বদলে গেলেন শেখ বাবু? রমজান শেখ থমকে গেলেন। হুট করে আবেগ বেড়ে গেল তার। প্রচন্ড ভালোবাসা দিয়ে আদর করলেন স্ত্রীর কপালে। মাথা দুদিকে নাড়িয়ে বললেন, আর কষ্ট দিব না, সত্যি দেব না। মিথিলা কিচ্ছু বললেন না। রাতের কথা সকালে বদলে যাবে, বদলে যাবে তার মানুষটার আচরণ। ভোর 6টা। খিদায় পেট চুচু করছে নিনিকা। সে বিরস মুখে বসে আছে বিছানায়। ধ্রুব ফোন হাতেই পায়চারি করছে। তার বউয়ের খিদে লেগেছে, অথচ এই ভোরে কোথাও খাবার নেই। সে কিভাবে খাবার এনে দিবে এখন? নীরব বেটা ফোন ধরছে না, ফাহিম মাহবুবও ফোন ধরছেন না।
শেষমেশ আশা নিয়ে ফারিনকে কল করলো। ফারিন রিসিভ করতেই তড়িৎ গতিতে জিজ্ঞেস করলো, তোমার কাছে চকলেট বিস্কুট কিছু একটা হবে বা চিপস? ফারিন ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এই ভোরে ফোন দিয়ে তুমি এসব জিজ্ঞাসা করেছো আমাকে? তুমি কি ক্ষুধার্ত ভাইয়া? ক্যাম্পে খাবার সংকট, নাকি তোমার ওই অফিসার একাই সব খেয়ে ফেলেছে? ধ্রুব বিরক্তিকর কণ্ঠে বলল। আমাকে বলতে দিবি তুই? ফারিন সিরিয়াস হয়ে বলল, শোনো বলছি। যে হোটেলে আছে সেটার বাম দিকের শেষের রুমটাতে যত চিপস চকলেট বিস্কিট আছে সব নিয়ে এক্ষুনি আয়। ফারিন ঘোরের মধ্যে আচ্ছা বলল, কিন্তু মস্তিষ্কে চাপ পড়তেই বিস্মিত হলো। তুমি হোটেলে? ও মাই গুডনেস ব্রো, মাম্মা পাপা জানে এটা? মাই গড, তুমি তো আমাদের ট্রিপে জয়েন করবা বলনি তো। আমি আরও আফসোস করছিলাম আমার ভাইটা ট্রিপটা মিস করে যাচ্ছে বলে। ধ্রুব ধমক দিল, চুপ, একদম চুপ। মা বাবা কাউকে কিচ্ছু বলবি না, নিঃশব্দে সব দিয়ে যা। এলেই দেখতে পাবি ট্রিপে জয়েন করতে এসেছি নাকি হানিমুন করতে এসেছি। ফারিন চুপসে গেল। ভাই রেগে গেছে, তার মানে সিরিয়াস কিছু। সে আসছি বলেই ফোন রাখলো। মনে মনে ভাবলো ভাই নিশ্চয়ই ক্ষুধার্ত, সাথে যদি তার ওই নীরব ফিরব থাকে তো সেও নিশ্চয়ই ক্ষুধার্তই হবে। সে নিজের কাছে থাকা সব নিয়ে নিল। বেলা গড়ালে আবার না হয় কিনে ফেলবে। বাম দিকের শেষের রুমটাতে যখন সে টোকা দিল তখন দরজার ফাঁকে দিয়ে মুখ বের করলো ধ্রুব। ভাইকে দেখে ফারিন উচ্ছ্বাসে মৃদু জোরে চিৎকার করলো। ধ্রুব টেনে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ফারিন বিছানায় মাম্মামের সাথে ঝগড়া করা মেয়েটিকে দেখে চোখ বড় বড় করে ফেললো, চিৎকার করলো উচ্চস্বরে, ও মাই গড ব্রো, তার মানে সেই ছেলেটা তুমি ছিলে? আমার আগেই মনে হচ্ছিল মেয়েটাকে টেনে নিয়ে আসা ছেলেটা তোমার মতো কিছুটা। ধ্রুব ওর মুখ চেপে ধরলো। মেয়েটা তোর ভাবি হয়। ফারিনের চোখ বড় বড় হলো। সে চিৎকার করতে চাইলেও প্রাণপণে ধ্রুব হেসে ফেললো। মুখ থেকে হাত সরাবো তার আগে বল চিৎকার করবি না। ফারিন মাথা নাড়াতে লাগলো। ধ্রুব হাত সরিয়ে বলল, আস্তে, নাড়া খুলে পড়ে যাবে। ফারিনের হাত থেকে সব নিয়ে রাখলো বিছানায়। নিনিকার চোখ লেগে এসেছিল। ফারিনের চিৎকারে চোখ মেলেছে সে। কিছু বুঝতে না পেরে তাকিয়ে আছে দুজনের দিকে। ধ্রুবকে ইশারা করে বলল, আপাতত এগুলো ছাড়া আর কিছু ব্যবস্থা করা সম্ভব নয় মিসেস, খেয়ে নাও। নিনিকা ফ্যালফ্যাল করে তাকিয়ে চিপসের একটি প্যাকেট হাতে তুলে নিল। দীর্ঘক্ষণ তাকিয়ে রইল চিপসের প্যাকেটের দিকে। চোখে ভাসলো ছোট্টবেলার একটি ঘটে যাওয়া দৃশ্য। রমজান শেখ থাপ্পড় মেরে চিপসের প্যাকেট কেড়ে নিয়ে চিৎকার করে বলেছিলেন, আজ থেকে চিপস খাবে না। নিনিকা ফুপিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলেছিল, চিপস খেতে ভালোবাসি বাবা। রমজান শেখ শুনলেন না। সেদিন থেকে জেদে রাগে নিনিকা চিপস খায়নি। আজ সামর্থ্য থাকলেও তার খেতে ইচ্ছে করে না। অথচ একসময় ভাবতো নিজের টাকা হলে বাবাকে দেখিয়ে ট্রাক ভরে চিপস নিয়ে আসবে, পাড়া মহল্লার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে বলবে, আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে প্রথম চিপস কিনেছি। দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো ট্রাক ভরে চিপস কিনে আপনাদের মধ্যে বিলিয়ে দিতে পারি। ফারিন অপলক তাকিয়ে নিনিকাকে দেখেছে। ননির পুতুল যেন। কি সুন্দর শুভ্রতায় মোড়ানো তার ভাবি। ভাই এই পুতুল কোথায় পেল? মনের কথা মুখে প্রকাশ করতেই ধ্রুব মাথা চুলকে হাসলো। তোর সম্মানিত পিতা আমাকে বিয়ে করেছেন যখন তুই আর মা মামাদের কাছে গেছিলি তখন। ফারিন আতকে উঠল। হাই আল্লাহ, এসব কি বলো? মাম্মি জানলে তো খবর করে ছাড়বে ব্রো। ধ্রুব চিত হয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। যখন জানবে তখন দেখা যাবে। ফারিন নিনিকার পাশে গিয়ে বসলো। নিনিকাকে অপলক চিপস প্যাকেটের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, খাচ্ছ না কেন? ভাইয়া বলল তুমি অনেক ক্ষুধার্ত। নিনিকা চিপসের প্যাকেটটা সাইড করে রেখে বিস্কুট খেতে শুরু করলো। ফারিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার চিপস পছন্দ না? নিনিকা বহু কষ্টে বলল, পছন্দ ছিল। বিস্কিট খেতে গিয়ে নিনিকার কাশি উঠে গেল। ধ্রুব তড়িৎ গতিতে উঠে বসেছে। পানির বোতল ঠোঁটের সাথে লাগিয়ে বলল, পানি খাওয়া আগে, আস্তে ধীরে খাবে তো। ফারিন মৃদু জোরে ধমক দিল, ভাবিকে একদম বকা দিবে না ব্রো, সি ইজ এ ডল। কত আদরের সে, আমার খুব পছন্দ হয়েছে তাকে। ধ্রুব কিচ্ছু বলল না। নিনিকাকে চোখের ইশারায় পানি খেতে বলল। নিনিকা চুপচাপ খেয়ে নিল। তার কথা বলতে ইচ্ছে করছে না। কয়েকটা বিস্কিট খেয়ে এক কোনায় শুয়ে পড়ল। ধ্রুব ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। তার নিজেরও খিদে পেয়েছে, কিন্তু এসব খেয়ে পেটের এক কোনাও ভরবে না।
অগত্যা ফারিনকে বলল সব নিয়ে চলে যেতে। ফারিন মাথা নাড়ালো। ধ্রুব সাবধান করলো। মা যেন কিছু জানতে না পারে। ফারিন চলে যাওয়ার পর সে দরজা লক করে বিছানায় শুয়ে পড়ল। নিনিকার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘোরাতে চেষ্টা করলো। নিনিকা শক্ত হয়ে থাকলো। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হেসে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। তীব্র অস্বস্তিতে নিনিকার দম বন্ধ হয়ে আসছে। ধ্রুবর হাতের বিচরণ তার পেটে। পা তুলে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে নিজের সাথে। নিনিকার নড়াচড়া করার উপায় নেই। কিছু সময় পর ধ্রুবের গরম নিঃশ্বাস তার গলায় অনুভব করলো। মানুষটা ঘুমিয়ে পড়েছে। নিনিকার মন খারাপ হয়ে গেল। মানুষটারও তো খিদে পেয়েছিল। সে যদি বলতো তাহলে নিশ্চয়ই খেত। কেন সে বলল না? নিনিকা নিজের ভাবনার উপর বিরক্ত হচ্ছে। হঠাৎই লোকের প্রতি তার এত মায়া কাজ করছে কেন? মাত্র 2 দিন ধরে লোকটা তার সাথে থাকছে। নিনিকার ট্রিপ ছিল 3 দিনের। সে মনে মনে ভেবে নিল আর একটু বেলা গড়ালেই সুমিত্রার সাথে কথা বলবে। তাদের 3 দিনের ট্রিপের আজ শেষ দিন। গতকালই তারা শিলিগুড়ি ফিরে যাবে। তখন আর এই মানুষটার সাথে দেখা হবে না। 2 দিন হওয়া এই মায়া ভুলতে নিনিকার কঠিন মনের সময় লাগবে না। এরকম কত মায়া সে অনায়াসে ফেলে এসেছে। আবারও না হয় ফেলে যাবে দার্জিলিংয়ের মাটিতে। ধ্রুবের ঘুম ভাঙল 9:30টায়। নিনিকা তখন থাই গ্লাসের ফাঁক গলিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। চোখে তার ঘুম ধরা দেয়নি। ধ্রুব হাতের জোরে নিজের দিকে ফিরিয়ে নিল তাকে। 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে ফটো মায়া নিয়ে শুধালো। আমার ননির পুতুলকে মিষ্টি সকালের শুভেচ্ছা। নিনিকা তাকিয়ে থাকলো। ধ্রুব ভালো করে চোখ মেলেনি। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মুখে কিঞ্চিত চাপদারি, হয়তো পেশাগত কারণে ক্লিন করে ফেলে। চুলে আর্মি কাট, চুলগুলো বড় হয়ে কপালে পড়ে আছে। কি সুন্দর ঘন চুল। নিনিকা হাত বাড়িয়ে চুলে ডুবালো। ধ্রুব তৎক্ষণাৎ চোখ মেলে তাকিয়েছে। নিনিকা নিজেও তাকিয়ে থাকলো। মন অঘটন ঘটাতে চাইল, মস্তিষ্ক বাধা দিল। মন ও মস্তিষ্কের তর্কে মন জিতে গেল। ইচ্ছে অপূর্ণ রাখতে নেই। আজ আছো, কাল নাও থাকতে পারো। ইচ্ছে পূরণ করে ফেলো। নিনিকা তাই করলো। ধ্রুবর অপলক তাকিয়ে থাকা ও তার ইচ্ছে পূরণে বাধা দিতে পারল না। সে মুখ উঁচু করে পরম আবেশ মায়া মিশিয়ে ঠোঁট দিয়ে ছুঁয়ে দিল ধ্রুবর কপালে। দীর্ঘক্ষণ ঠোঁটের স্থায়িত্ব রাখলো কপালে। আলগোছে হাত দিয়ে কপালের চুল সরিয়ে দিল। নিনিকা যখন ইচ্ছে পূরণ করে বালিশে মাথা রাখলো, তখন ধ্রুব চোখ বন্ধ করে রেখেছে। নিনিকার মারাত্মক লজ্জা অনুভব হলো। নিজের পুরনো সত্তায় ফিরে গেল। ঢোক গিলে বলল, আম সরি মিস্টার মেজর।